আমাদের গল্প শুরু হয় এক ধ্যানমগ্ন সন্ন্যাসীকে দিয়ে। তিনি হিমালয়ের মতো উঁচু পাহাড়ে বসে ধ্যান করছিলেন। হঠাৎ করে তিনি চমকে উঠলেন, কারণ দেখলেন পৃথিবীর উঁচু উঁচু পাহাড়গুলো ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাচ্ছে। সমুদ্রের বিশাল ঢেউ যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও সন্ন্যাসী একটুও ভয় পেলেন না, বরং তিনি শান্তভাবে তার ঘণ্টা বাজাতে লাগলেন। তিনি কি জানতেন পৃথিবীর এই ভয়ঙ্কর পরিণতির কথা? এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জ্যাক নামের এক ভদ্রলোক তার পরিবারকে নিয়ে দুপুরে খাচ্ছিলেন। হঠাৎ করে মেঝে কাঁপতে শুরু করলো। একটা ভয়ানক ভূমিকম্প শুরু হলো। সবাই ভয়ে টেবিলের নিচে আশ্রয় নিল। ঠিক তখনই জ্যাকের প্রাক্তন স্ত্রীর পুরনো প্রেমিক জ্যাক তাদের ঘরে ছুটে এলো। সে কোনো কথা বলার সময় না দিয়ে সবাইকে বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, পালাতে হবে। তারা যখন রাস্তায় বের হলো, দেখল রাস্তাঘাট সব ভেঙে চুরে যাচ্ছে। বিল্ডিংগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চারিদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক। জ্যাক কোনো মতে তার গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছালো। কিন্তু সেখানে গিয়ে দেখল যে প্লেনটা তাদের বাঁচানোর একমাত্র উপায় ছিল, তার পাইলট মারা গেছে। সবাই হতাশ হয়ে পড়ল। তখন জ্যাকের প্রাক্তন স্ত্রীর মনে পড়ল যে গর্ডন প্লেন চালানো শিখেছিল। এখন গর্ডনই তাদের শেষ ভরসা। গর্ডন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু উপায় না দেখে সে প্লেনের ককপিটে বসলো। এয়ারপোর্টের অবস্থা খুব খারাপ। রানওয়েতে ফাটল ধরেছে, বিল্ডিংগুলো ভেঙে পড়ছে। কোনো মতে সে প্লেনটাকে আকাশে ওড়ালো, কিন্তু তার প্লেন চালানোর হাত একদমই কাঁচা। প্লেনটা আকাশে ডানে বামে দুলছিল আর বারবার উঁচু বিল্ডিংগুলোর গা ঘেঁষে যাচ্ছিল। সে কোনো মতে প্লেনটাকে উড়িয়ে নিয়ে গেল। ওরা যখন আকাশে, তখন জ্যাক সবাইকে জানালো কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সে বলল, শুধু ক্যালিফোর্নিয়া নয়, পুরো পৃথিবী ধ্বংসের মুখে। আসলে এর 3 দিন আগে টম নামের এক বিজ্ঞানী ভারতে তার বন্ধু সানামের কাছে এসেছিলেন। সানাম মায়া ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করতেন, তবে তার এই বিশ্বাস অন্ধ ছিল না। এর পেছনে ছিল বিজ্ঞানসম্মত যুক্তি। সানাম টমকে একটা গোপন জায়গা নিয়ে গেল। এটা ছিল মাটির 1 কিলোমিটার গভীরে একটা খনি। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানে তাপমাত্রা ছিল প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস। সানাম টমকে বুঝিয়ে বলল, সূর্যের কারণে এক ধরনের শক্তি পৃথিবীতে আসছে, যার ফলে পৃথিবীর ভেতরকার প্লেটগুলো সরে যাচ্ছে। আর 2012 সালের 21শে ডিসেম্বরের মধ্যে এই প্লেটগুলো এত বেশি নড়াচড়া করবে যে পুরো পৃথিবী উল্টে যাবে। তখন পৃথিবীর কোনো মানুষই বাঁচবে না। টম এই কথা শুনে বুঝতে পারল ব্যাপারটা খুবই গুরুতর। সে দ্রুত আমেরিকার প্রেসিডেন্টের কাছে এই খবর দিল। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে বিশ্বের সব দেশের নেতাদের ডাকলেন। তারা মিলে একটা গোপন মিটিং করলেন। মিটিংয়ে সিদ্ধান্ত হলো, মানুষকে বাঁচানোর জন্য একটা বড় পরিকল্পনা তৈরি করতে হবে, যার নাম হবে নোয়াজ আর্ক বা নৌকা। এই নৌকাগুলো তৈরি করা হবে চীনের তিব্বতে, কারণ হিমালয় পর্বতমালা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা। আর এই বিশাল নৌকাগুলো বানানোর ক্ষমতা শুধু চীনেরই আছে। তবে এই নৌকাগুলোতে সবাই উঠতে পারবে না। যারা খুব জ্ঞানী বিজ্ঞানী অথবা যারা অনেক ধনী, শুধু তারাই 10 কোটি ইউরো দিয়ে টিকিট কিনে উঠতে পারবে। এদিকে তিব্বতে তখনও একটা ভূমিকম্প শেষ হয়েছিল, কিন্তু চীনের কারিগররা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল। তারা দিন রাত পরিশ্রম করে নৌকাগুলো বানানো শুরু করে দিল। অন্যান্য দেশের নেতারাও তখন পৃথিবীর পুরনো জিনিসপত্র, ছবি, বই সবকিছু সংগ্রহ করতে শুরু করলো। তারা চাইছিল যদি মানুষ নাও বাঁচে, অন্তত মানুষের তৈরি জিনিসগুলো যেন টিকে থাকে। ধীরে ধীরে 2012 সাল চলে এলো। 21শে ডিসেম্বরের দিনটি যতই কাছে আসছিল, মানুষের ভয় ততই বাড়ছিল। ঠিক এই সময় ক্যালিফোর্নিয়ায় আবার একটা ভূমিকম্প হলো। রাস্তায় বড় বড় ফাটল দেখা গেল, কিন্তু কেউ এটা নিয়ে চিন্তা করলো না। ভাবলো এটা সাধারণ ভূমিকম্প। জ্যাক তার বাচ্চাদের নিয়ে ইয়েলোস্টোন পার্কে ক্যাম্পিং করতে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক। পার্কের সব জল শুকিয়ে গেছে, আর মাটি এত গরম যে পা রাখলেই মনে হচ্ছে পুড়ে যাবে। তখনই কিছু সামরিক গাড়ি আসলো। জ্যাক বুঝতে পারলো এটা সেনাবাহিনী। আসলে বিজ্ঞানী টম এখানে পরীক্ষা করতে এসেছিলেন। এখানকার তাপমাত্রা এত বেশি ছিল যে যে কোনো সময় একটা বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারত। তাই জ্যাককে সেনাবাহিনী চলে যেতে বলল। টম দেখলেন সেখানকার মাটির তাপমাত্রা 2400 ডিগ্রি সেলসিয়াস। তিনি বুঝলেন মায়া ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। জ্যাক যখন ফিরে আসছিল, তখন তার সাথে একটা পাগলাটে লোক দেখা হলো। তার নাম চার্লি। সে জ্যাককে জিজ্ঞাসা করলো সেনাবাহিনী কি বলল। চার্লি ছিল মায়া ভবিষ্যৎবাণীর একজন কট্টর বিশ্বাসী। সে মনে করত ইয়েলোস্টোন পার্কই হবে সবার আগে ধ্বংস। সেই ভয়ঙ্কর দৃশ্য সবাইকে সরাসরি দেখানোর জন্য অপেক্ষা করছিল। সে বলল, যখন পৃথিবী ধ্বংস হবে তখন সে নিজেই প্রথম সাক্ষী হবে।
রাতে জ্যাক আর তার পরিবার তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। তখন তারা চার্লি রেডিও শো শুনল। চার্লি রেডিওতে মায়া ভবিষ্যৎবাণী নিয়ে জোরালোভাবে কথা বলছিল। জ্যাক ভাবল লোকটার সাথে একবার কথা বলা দরকার। চার্লি জ্যাককে সরাসরি বলল পৃথিবী ধ্বংস হতে চলেছে। সে নোয়াজ আর্ক বা নৌকা প্রকল্পের কথাও ফাঁস করে দিল। জ্যাক পুরোপুরি বিশ্বাস না করলেও চার্লির গাড়িতে থাকা অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে অবাক হয়ে গেল। চার্লি বলল এই জিনিসগুলো বানাতে বেশি খরচ হয়নি। এরপর চার্লি জ্যাককে একটা ভয়ানক কথা বলল। সে বলল যারা পৃথিবীর ধ্বংসের কথা ফাঁস করে দিচ্ছিল তাদের সবাইকে বিভিন্ন দেশের সরকার মেরে ফেলেছে। জ্যাকের একজন পুরনো বন্ধু ছিল সেই বিজ্ঞানীদের মধ্যে, যে মারা গেছে। জ্যাক ভাবল চার্লি যা বলছে হয়তো সেটা সত্যি, কিন্তু পরক্ষণই তার মনে হলো চার্লি তো একজন পাগল, তার কথা কিভাবে বিশ্বাস করা যায়। চার্লি তখন পৃথিবীর পরিবর্তনের নিয়ে বকবক করছিল, কিন্তু জ্যাক আর শুনতে চাইল না। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর শহর জুড়ে আবার তীব্র কম্পন শুরু হলো। বড় বড় ফাটল দেখা গেল। জ্যাক যখন তার বাচ্চাদের বাড়িতে পৌঁছে দিল তখন তার বস তাকে ফোন করল। বস তাকে বলল তার 2 ছেলেকে দ্রুত এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। জ্যাক তাই করল, কিন্তু প্লেনে ওঠার আগে বসের ছেলে একটা ভয়ঙ্কর গোপন কথা ফাঁস করে দিল। সে বলল নোয়াজ আর্ক বলে একটা জিনিস আছে। জ্যাক রাস্তায় ফাটলগুলো দেখে বুঝতে পারল নোয়াজ আর্ক সত্যি হতে পারে। সব ঘটনা তাকে বলছিল পৃথিবী সত্যিই ধ্বংস হতে চলেছে। জ্যাকের সেই পাগলাটে লোক চার্লির কথা মনে পড়ল। এখন শুধু চার্লিই জানে নোয়াজ আর্কের আসল ঠিকানা। জ্যাক ইয়েলোস্টোন পার্কে প্লেন নিয়ে নামলো। সে চার্লির গাড়ি দেখে তার কাছে ছুটে গেল, কিন্তু চার্লিকে কোথাও পেল না। আসলে চার্লি তখন একটা পাহাড়ের চূড়ায় বসে সরাসরি লাইভ দেখাচ্ছিল। জ্যাক দ্রুত গাড়ি চালিয়ে সেখানে গেল। চার্লি জ্যাককে দেখে অবাক। জ্যাক তাকে বলল তাড়াতাড়ি চলো, প্লেন আছে, আমরা সবাই পালাতে পারবো। ঠিক তখনই একদল পাখি উড়ে গেল। চার্লি বুঝলো যে আগ্নেয়গিরির বিস্ফোরণের জন্য সে অপেক্ষা করছিল। জ্যাক চার্লিকে জিজ্ঞাসা করলো নোয়াজ আর্ক কোথায়। চার্লি বলল তার গাড়ির বইয়ের তাকে একটা ম্যাপ আছে। পরের মুহূর্তেই আগ্নেয়গিরি থেকে লাভা বেরোতে শুরু করলো। জ্যাক চার্লিকে তার সাথে আসতে বলল, কিন্তু চার্লি যেতে রাজি হলো না। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে চেয়েছিল। জ্যাক আর উপায় না দেখে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালালো। কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ শুরু হলো। জ্যাকের প্রাক্তন স্ত্রী ভেবেছিল জ্যাক আর তার মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু তখনই তাদের গাড়ি দেখা গেল। জ্যাক তার মেয়েকে তার প্রাক্তন স্ত্রীর হাতে দিয়ে ম্যাপ আনতে আবার গাড়িতে গেল। এদিকে গর্ডন প্লেনটা চালু করে দিল। সে বুঝতে পারলো আর দেরি করলে চলবে না, কিন্তু জ্যাক তখনও আসেনি। হঠাৎ একটা জ্বলন্ত পাথর এসে তাদের গাড়িতে পড়ল। গাড়িটা একটা গভীর ফাটলের মধ্যে পড়ে গেল। সবাই ভেবেছিল জ্যাক মারা গেছে। গর্ডনও প্লেনটা ওড়াতে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক ফাটলের ভিতর থেকে বেরিয়ে এলো। সে দৌড়ে প্লেনের দিকে যাচ্ছিল। শেষ মুহূর্তে জ্যাকের প্রাক্তন স্ত্রী তার হাত ধরে তাকে প্লেনে টেনে তুলল। জ্বলন্ত পাথরগুলো তাদের প্লেনের দিকে আসছিল, কিন্তু তারা কোনো মতে সেগুলোকে এড়িয়ে গেল। তারা যখন ইয়েলোস্টোন পার্ক থেকে উড়ে গেল তখন জ্যাক ম্যাপটা খুলল। তারা জানতে পারল নোয়াজ আর্ক আছে চীনের তিব্বতে, কিন্তু তাদের এই ছোট প্লেন দিয়ে এত দূর যাওয়া সম্ভব নয়। তাদের একটা বড় প্লেন দরকার। পুরো পৃথিবী তখন ধ্বংস হয়ে যাচ্ছিল। আমেরিকার প্রেসিডেন্ট তখন একা গির্জায় বসেছিলেন। তিনি তার দেশের মানুষকে একা ফেলে চলে যেতে চাইছিলেন না। তিনি বুঝতে পারছিলেন না তার কি উচিত হবে, তাই কেউ তাকে আর কিছু বলল না। প্রেসিডেন্ট সবাইকে জানালেন যে মানুষ খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সবাই খুব ভয় পেয়ে গেল, কিন্তু প্রেসিডেন্ট নোয়াজ আর্ক প্রকল্পের কথা শেষ পর্যন্ত বললেন না, কারণ গরিব মানুষদের কাছে এটা বলা খুব নিষ্ঠুর কাজ হতো। এদিকে এয়ারপোর্টে তখন চরম বিশৃঙ্খলা। জ্যাক আর তার পরিবারও সেখানে পৌঁছালো। তাদের বসের প্লেনও তখনও ছাড়েনি, কারণ কো পাইলট পাওয়া যাচ্ছিল না। ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে তারা একটা বিশাল প্লেন দেখল। এই জায়গা থেকে পালাতে হলে গর্ডনকে আবার কো পাইলট হতে হবে। এয়ারপোর্ট সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগেই প্লেনটা আকাশে উড়ে গেল। নিচের পুরো এলাকা তখন জ্বরে ডুবে গেছে। ওয়াশিংটন ডিসি ও সমুদ্রের নিচে চলে গেছে। প্রেসিডেন্টও তার মানুষের সাথে মারা গেলেন। এরপর জ্যাক আর তার পরিবার হাওয়াই দ্বীপে তেল ভরতে চাইছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলো পুরো দ্বীপটাই আগুনে পুড়ে যাচ্ছে। তাদের আর তেল ভরা হলো না। কিন্তু তাদের কাছে যে তেল ছিল সেটা দিয়ে চীনের তিব্বত পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। প্লেনের পাইলট ঠিক করলো তারা সমুদ্রের ওপর প্লেন নামাবে, কিন্তু অদ্ভুতভাবে তারা অর্ধেক পথ যাওয়ার আগেই চীনে পৌঁছে গেল। আসলে পৃথিবীর প্লেটগুলো এত দ্রুত নড়াচড়া করছিল যে আমেরিকা আর চীনের দূরত্ব কমে এসেছিল। এখন তাদের সামনে নতুন সমস্যা, বরফের পাহাড়ে কিভাবে প্লেন নামাবে। তাদের বস একটা সাহসী সিদ্ধান্ত নিল। সে বলল গাড়ি নিয়ে প্লেন থেকে ঝাঁপ দিতে হবে। পাইলট গর্ডনার সবাইকে পালানোর জন্য বলল। সে নিজে একা প্লেনটা নিয়ে থাকবে। প্লেনের দরজা খোলার সাথে সাথে জ্যাক এত ভয় পেয়েছিল যে সে গাড়ি চালু করতে পারছিল না, কিন্তু বসই শেষ পর্যন্ত সাহসী হয়ে গাড়ি চালিয়ে প্লেন থেকে ঝাঁপ দিল। গাড়িটা বরফের উপর নিরাপদে থেমে গেল, কিন্তু পাইলটের ভাগ্য এত ভালো ছিল না। প্লেনটা সরাসরি একটা পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে বিস্ফোরিত হলো। বিকট শব্দ শুনে কিছু সামরিক হেলিকপ্টার সেখানে এলো। জ্যাক আর তার পরিবার সাহায্য চাইল,
তারা ভেবেছিল অবশেষে তারা বেঁচে গেল, কিন্তু হেলিকপ্টার থেকে যারা নামলো তারা তাদের টিকিট দেখতে চাইল। শুধুমাত্র বসের কাছে টিকিট ছিল, এমনকি তার প্রেমিকার কাছেও টিকিট ছিল না। বস তার 2 ছেলেকে নিয়ে চলে যাওয়ার পর জ্যাকরা হতাশ হয়ে পড়ল। বস যখন নোয়াজ আর্কের ঘাঁটিকে পৌঁছালো, সে বিশাল আকারের নৌকোগুলো দেখে অবাক হয়ে গেল। চীনের কারিগরদের কাজের প্রশংসা না করে পারল না। অন্যদিকে জ্যাকরা একটা গাড়ি দেখতে পেয়ে তার দিকে ছুটে গেল। তারা দেখল সেই গাড়ির লোকেরা নোয়াজ আর্কের ঘাঁটিতেই যাচ্ছিল। গাড়িতে থাকা এক বৃদ্ধা মহিলার নাতি নোয়াজ আর্কের নির্মাণ কর্মী ছিল। সে নোয়াজ আর্কের ভেতরে ঢোকার একটা গোপন পথ জানত, কিন্তু এত মানুষকে একসঙ্গে ভেতরে ঢোকালে সেটা কর্তৃপক্ষের নজরে পড়ত। তাই কর্মীটি তাদের ঢুকতে দিতে রাজি হলো না। জ্যাকের প্রাক্তন স্ত্রী অনুরোধ করল শুধু বাচ্চাদের যেন ভেতরে ঢোকানো হয়। বৃদ্ধা মহিলাটি তাদের ভাষা বুঝতে পারছিল না, কিন্তু বাচ্চাদের দেখে তার মন গলে গেল। সে তার নাতিকে বলল সবাইকে ভেতরে নিয়ে যেতে। ঠিক তখনই নোয়াজ আর্কে একটা সমস্যা দেখা দিল। অনেক মানুষকে বাইরে ফেলে রাখা হলো। নিজেরা পরিত্যক্ত হয়েছে বুঝতে পেরে বস এক গার্ডকে ঘুষি মেরে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু ক্যাপ্টেন দরজা বন্ধ করার আদেশ দিলেন। হাজার হাজার মানুষ বাইরে আটকা পড়ল। বস তার 2 ছেলেকে নিয়ে জলে ঝাঁপ দিল। ইতিমধ্যে জ্যাক আর তার পরিবার সেই কর্মীর সাথে নোয়াজ আর্কের ভেতরে ঢুকে গেল। বিজ্ঞানী টম ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করল বাইরে আটকা পড়া মানুষদের ভেতরে আসতে দেওয়া হোক। তিনি চাইছিলেন না এত মানুষ মারা যাক। শেষ পর্যন্ত সব দেশের নেতারা একমত হলেন। তারা বললেন যদি এত নিষ্ঠুরভাবে মানুষকে বাঁচাতে হয় তাহলে মানুষের টিকে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন দরজা খোলা হচ্ছিল তখন গর্ডান আর সেই কর্মী একটা মেশিনের গিয়ারে পড়ে গেল। কর্মীর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল আর গর্ডান দুর্ভাগ্যবশত পুরোটা যন্ত্রের মধ্যে ঢুকে গেল। হাজার হাজার মানুষ হুড়মুড় করে ভেতরে ঢুকতে লাগলো। সবাই যখন প্লেনে উঠল তখন বস নিচ থেকে উঠে এলো। দরজা বন্ধ হতে যাচ্ছিল। সে তার শেষ শক্তি দিয়ে তার 2 ছেলেকে প্লেনের ভেতরে ঢুকিয়ে দিল আর নিজে গভীর খাদে পড়ে গেল। ভয়ঙ্কর সমুদ্রের জল ছুটে আসছিল। ঠিক তখনই ক্যাপ্টেন দেখলেন দরজাটা পুরো বন্ধ হচ্ছে না। যদি দরজা বন্ধ না হয় তাহলে নোয়াজ আর্ক চালু হবে না। তারা দ্রুত তদন্ত করল। দেখা গেল একটা যন্ত্রপাতির টুকরো গিয়ারে আটকে আছে। এটা ছিল সেই কর্মীর শরীর থেকে পড়ে যাওয়া জিনিস। সমুদ্রের জল তখন পুরো নোয়াজ আর্ককে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। জলের প্রচণ্ড ধাক্কায় নোয়াজ আর্ক হিমালয়ের চূড়ায় ধাক্কা খেতে যাচ্ছিল। যদি নোয়াজ আর্ক ভেঙে যায় তাহলে ভেতরে থাকা একজনও বাঁচবে না। কাউকে সেই যন্ত্রপাতির টুকরোটা সরাতে হবে। তখন জ্যাক এগিয়ে এলো। সে বলল এই বিপদ তাদের কারণে হয়েছে। জ্যাক আর বাঁচতে চাইছিল না, কিন্তু তার ছেলে তার পিছু পিছু চলল। বাবা আর ছেলে গিয়ারের মধ্যে একটা তার দেখতে পেল, কিন্তু অনেক চেষ্টা করেও সেটাকে বের করতে পারছিল না। নোয়াজ আর্ক যখন হিমালয়ের চূড়া থেকে 400 মিটার দূরে ছিল তখন বাবা আর ছেলে শেষ পর্যন্ত সমস্যাটা সমাধান করল। পরের মুহূর্তেই দরজা বন্ধ হয়ে গেল। নোয়াজ আর্ক হিমালয়ের চূড়ায় ধাক্কা খাওয়ার ঠিক আগ মুহূর্তে ক্যাপ্টেন পেছনে প্লেন চালালেন। পুরো নোয়াজ আর্কে সবাই শেষ পর্যন্ত নিরাপদ হলো। জ্যাক যখন ভেতর থেকে সাঁতরে উঠে এলো সবাই তাকে দেখে খুশি হলো। এরপর তারা নোয়াজ আর্কের ভেতরে 1 বছর ধরে থাকলো। মাঝে মাঝে দরজা খুলে দেওয়া হতো যাতে মানুষ বাইরে গিয়ে তাজা বাতাস নিতে পারে। পৃথিবীর প্লেটগুলো আবার শান্ত হলো আর মানুষও এক নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হলো। কেমন লাগলো এই ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গল্পটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে পারো এই গল্পের কথা। আর যদি এমন আরও মজার মুভি এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে নতুন ভিডিও এলে তোমার কাছে সবার আগে খবর পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে।